loose sandy soil, the piles may be placed at closer intervals and displacement of soil compact the soil in between the piles. যেটা বললাম যে লুজ স্যান্ডি সয়েল হলে কি হবে, আমরা কাছাকাছি ইন্টারভেলে এটাকে রাখতে পারবো, কারণ হচ্ছে যে যখন আমি ড্রাইভ করব তখন কি হবে, সয়েলটা আসলে মাঝখানে কম্প্যাক্ট হবে, এখানে একটার সয়েল ডিসপ্লেসড হয়ে অন্যটার উপরে কোনো এক্সট্রা স্ট্রেস দিবে না পাশের পাইলটার উপরে। However, for piles in saturated clay or silty soils, the displaced soil will not compact the soil between the piles. যেটা আমরা বললাম, যদি ক্লেই টাইপের সয়েল হয়, সয়েলটার মধ্যে কি হবে, সয়েলটা ডিসপ্লেস হয়ে কিন্তু পার্মানেন্টলি ডিফর্মড হয়ে যাবে, সেটা কিন্তু কি করবে না, কম্প্যাক্ট হবে না অথবা সয়েলের স্ট্রেংথ বাড়াবে না। As a result, the soil between the piles may move upward or also leave the pile cap. যদি নিচে সয়েলটা যদি সিগনিফিকেন্টলি ডিফর্মড হয়, সেটা কিন্তু কি করবে, অটোমেটিক্যালি পাশের পাইলটাকে সে ডিফর্ম করবে। সেক্ষেত্রে দেখা যাবে পাশের পাইলটা হয়তো তার জায়গা থেকে সরে গেছে, অথবা কি উপরের দিকে উঠে আসা তার একটা টেন্ডেন্সি থাকবে। সো গ্রেটার স্পেসিং ইজ দাস রিকোয়ার্ড ফর ড্রিভেন পাইলস ইন ক্লে অর সিল্ট। তার মানে হচ্ছে স্যান্ডি সয়েলে আমরা ক্লোজলি স্পেসড করতে পারবো, যেহেতু হচ্ছে ড্রাইভিং এর কারণে সয়েল একটা এডিশনাল গেইন পাচ্ছে, বাট ক্লেই সয়েলের ক্ষেত্রে ইউজুয়ালি আমাদেরকে কম্পেয়ার টু স্যান্ডি সয়েল স্পেসিংটা বেশি রাখতে হবে। For cast in situ piles, the soil adjacent to the piles are not stressed to that extent, and as such smaller spacing are permitted. কিন্তু যদি কাস্ট ইন সিচু পাইল হয়, যেহেতু ড্রাইভিং করলে হচ্ছে ফর এক্সাম্পল ক্লেই সয়েলের ক্ষেত্রে ড্রাইভ করলে ক্লেই সয়েল ডিফর্ম হচ্ছে, সেটা পাশের পাইলকে ডেট্রিমেন্টালি এফেক্ট করছে। হ্যাঁ, বাট এটা যদি কাস্ট ইন সিচু পাইল হয়, কাস্ট ইন সিচু পাইল কি হচ্ছে, আমি এটাকে বোর করছি, তারপরে স্টিল কেসিং দিয়ে তারপর সেখানে কনক্রিট ঢালাই দিচ্ছি, সাইটে আমি তৈরি করছি, ড্রাইভ কিন্তু করছি না, তাহলে পাশের পাইলটার উপরে কিন্তু তার কোনো ইম্প্যাক্ট নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি কাস্ট ইন সিচু পাইল হয়, তাহলে আমরা কি করতে পারি, ক্লেই সয়েলের ক্ষেত্রে স্মলার স্পেসিং আমরা পারমিট করতে পারি। হ্যাঁ, এবং হচ্ছে এই যে স্পেসিংটা আসলে কেমন হবে, হ্যাঁ, সেটার কিছু কিন্তু গাইডলাইন আগের স্লাইডে আমরা দেখে এসেছি, কিছু ফান্ডামেন্টাল গাইডলাইন। এখন হচ্ছে আসলে পাইল গ্রুপ এফিসিয়েন্সি নিয়ে আমরা কথা বলবো, যে একটা পাইল গ্রুপ আসলে কতটা এফেক্টিভলি কাজ করে। যেমন হচ্ছে একটা পাইলের ক্যাপাসিটি যদি হয় 10 টন, তাহলে সেখানে যদি আমি 5টা পাইল দিই, সেটার ক্যাপাসিটি কি 50 টন আমি সরাসরি ধরে নিতে পারবো কিনা, এটা কি লিনিয়ার কিনা, হ্যাঁ, ডাইরেক্ট আমি মাল্টিপ্লাই করতে পারবো কিনা। যে একটা পাইল দিলাম সেটা 10 টন, গ্রুপে যদি 5টা পাইল থাকে তাহলে সে 50 টন লোড নিতে পারবে। অ্যাকচুয়ালি রিয়েল সিনারিওটা আসলে কি, যদি 50 টন নিতে পারে তাহলে আমি ধরে নিতে পারবো কি যে এফিসিয়েন্সি হচ্ছে 100%, আর যদি তার চাইতে কম হয় অথবা বেশি হয় তাহলে সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। বাট লেটস সি হোয়াট লিটারেচার সেজ। The ultimate load of the group is generally different from the sum of the ultimate load of individual piles. তার মানে হচ্ছে টোটাল গ্রুপের যে লোড ক্যারিং ক্যাপাসিটি, সেটা আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটিকে যদি আমি যোগ করি, সেটা চাইতে ডিফারেন্ট হয়, নট এক্স্যাক্টলি সেম। সেক্ষেত্রে হচ্ছে যে একটা টার্ম এখানে ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে ইফিসিয়েন্সি অফ পাইল গ্রুপ, যেটাকে ইজি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এটা হচ্ছে বেসিক্যালি পাইল গ্রুপের যে ক্যাপাসিটি, হ্যাঁ, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল পাইলের যে ক্যাপাসিটি, সেটার সামের রেশিও। এখানে হচ্ছে গ্রুপ ক্যাপাসিটি, ধরো 10টার ক্যাপাসিটি হচ্ছে ধরো ফর এক্সাম্পল 1000 টন, আর এখানে আমি প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল পাইলের ক্যাপাসিটি ধরো হচ্ছে ফর এক্সাম্পল ধরো 100 টন, তাহলে এফিসিয়েন্সি কত, মোর দ্যান 1, এই দুটো রেশিও যদি আমি নেই। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে দেয়ার ইজ নো অ্যাকসেপ্টেবল ফর্মুলা ফর গ্রুপ বিয়ারিং ক্যাপাসিটি টিল ডেট in general consensus among the scientists যে কোনো অ্যাকসেপ্টেবল ফর্মুলা আসলে এখন পর্যন্ত দেয়া নাই, বাট জেনারেলি এফিসিয়েন্সি ইজ টেকেন এজ ইউনিটি ইন পাইল ফর পাইলস এমবেডেড ইন স্যান্ড। বাট পাইল যদি স্যান্ডি সয়েলে হয়, সেক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি এফিসিয়েন্সি ধরে নেওয়া হয় কত, 1। তার মানে হচ্ছে 10টা পাইলের গ্রুপ ক্যাপাসিটি যদি হয় 1000, আর তার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল পাইলের ক্যাপাসিটিগুলো কত ছিল, তাহলে 100 টন করে, মানে সাম করলেও যা হবে আলটিমেট গ্রুপ ক্যাপাসিটিটাও তাই। তাহলে এই দুটো রেশিও যদি নেই, তখন সেটা কত আসবে, 1 আসবে। ওয়ারেস পাইলস ইন ক্লেজ এ ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ নেসেসারি। স্যান্ডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, বাট পাইলের জন্য আসলে বেসিক্যালি কোনো ফর্মুলা আসলে ওইভাবে দেওয়া নাই, অথবা কোনো কনসিডারেশন অথবা কোনো জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসলে ওইভাবে সায়েন্টিস্টদের মধ্যে এখন পর্যন্ত নাই।
But there are some other formulas which can give you some typical ideas about the efficiency of your pile group, that how your pile group can support your structure, কতটুকু লোড সে নিতে পারবে। যেমন হচ্ছে এটার জন্য ফর্মুলা হচ্ছে এটা, যেখানে থিটা হচ্ছে tan ইনভার্স d বাই s, d হচ্ছে পাইলের ডায়ামিটার, s হচ্ছে একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার পর্যন্ত যে স্পেসিং সেটা, n হচ্ছে নাম্বার অফ রোজ, আর m হচ্ছে নাম্বার অফ কলাম অফ পাইলস ইন এ গ্রুপ। তার মানে হচ্ছে m আর n হচ্ছে বেসিক্যালি রো নাম্বার এবং হচ্ছে কি কলাম নাম্বার, কতগুলো রো আছে পাইলের, কতগুলো কলাম আছে সেটা। সো এই ফর্মুলা দিয়েও আমরা কি করতে পারি, একটা ইফিসিয়েন্সি আমরা সম্বন্ধে আইডিয়া নিতে পারি। বাট যদি কোয়েশনলেস সয়েল হয়, যেটা স্যান্ডি সয়েল, সেটার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, যেটা বলা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে গ্রুপ ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এন কিউ ইউ, কিউ হচ্ছে ইন্ডিভিজুয়াল পাইলের ক্যাপাসিটি, আর এন হচ্ছে নাম্বার অফ পাইল। হ্যাঁ, যতগুলো পাইল আছে, 10টা পাইল হলে 10, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিকে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিব অথবা ইন্ডিভিজুয়ালি যোগ করবো, যোগ করলে যা আসবে সেটাই হচ্ছে তার গ্রুপ ক্যাপাসিটি। তার মানে হচ্ছে গ্রুপ ক্যাপাসিটি আর ইন্ডিভিজুয়াল পাইলের সাম ক্যাপাসিটি সমান, রেশিও নিলে 1 আসবে, যেটা আসলে এখানে বলা হয়েছে সেটাই আসলে ইনডাইরেক্টলি এখানে বলা হচ্ছে। আর যদি কোয়েসিভ হয়, কোয়েসিভের জন্য আসলে আরো কিছু ফর্মুলা আছে, সেটাও আমরা কনসিডার করতে পারি। পাইল ক্যাপাসিটি অফ পাইল গ্রুপস, কোয়েসিভ সয়েল। কোয়েসিভ সয়েলের জন্য বলা হচ্ছে পাইল শুড বি স্পেসড অ্যাট গ্রেটার ডিস্টেন্সেস অ্যাপার্ট, একটু বড় ডিস্টেন্স দিতে হবে ক্লে সয়েলের জন্য, যেটা আমরা বললাম যে যেহেতু পার্মানেন্ট ডিফরমেশন হয় সয়েলে ড্রাইভিং এর কারণে, সো একটা পাইলের ড্রাইভিং এর কারণে পাশের পাইলটা ইম্প্যাক্টেড হতে পারে। Piles should be driven from the center of the group towards the edges, তার মানে হচ্ছে যদি ধরো যে 5টা পাইল গ্রুপ যদি হয়, তাহলে তুমি কি করবে, সেন্টারটা তোমাকে আগে ড্রাইভ করতে হবে, তারপরে হচ্ছে কর্নারের গুলো, সো দ্যাট আমি যদি আগে এগুলা যদি ড্রাইভ করে ফেলি কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে, তার মানে হচ্ছে এটার পাশের সয়েলটা ডিস্টার্ব হবে, এটার পাশের সয়েলটা ডিস্টার্ব হবে, তার মানে হচ্ছে এই সেন্ট্রাল যে জোনটা আছে সেটা আগে থেকেই অনেক বেশি স্ট্রেসড হয়ে যাবে ডিউ টু দিস 4 পাইলস প্রিভিয়াস ভাইব্রেশন। সো এই জায়গা সয়েলটা আগে থেকে অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাবে, সো এখানে পাইল ড্রাইভিং অথবা পাইলের পারফরমেন্সটা আসলে আগের মতো হবে না। সো দ্যাট এটা আগে ড্রাইভ করব এবং হচ্ছে আমরা কর্নারের গুলো পরে করব, সো দ্যাট দ্য ডিফরমেশন ক্যান স্প্রেড আউটওয়ার্ডস। The rate of driving of each pile should be adjusted as to minimize the development of pore water pressure. হ্যামারিংটা আসলে কত হবে সেটা আসলে সয়েলের ওয়াটার টেবিল কন্ডিশন অথবা নিচের যে ইফেক্টিভ স্ট্রেস কন্ডিশন সেটার উপরে আসলে ড্রাইভিং রেটটা আসলে ফিক্স করা হয়। বাট দিস ইজ এ পার্ট হুইচ শুড বি মেনটেইনড অর কনসিডার্ড বাই দ্য সাইট ইঞ্জিনিয়ার অথবা যে আসলে ড্রাইভিং অপারেশনটা রান করছে। তারপরে বলা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল রেজাল্টস হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট ওয়েন আ পাইল গ্রুপ ইনস্টলড ইন কোয়েসিভ সয়েল, তার মানে হচ্ছে ক্লে সয়েল ইজ লোডেড, ইট মে ফেইল এনি ওয়ান অফ দ্য ফলোইং ওয়েজ। যে কোয়েসিভ সয়েলে পাইল গ্রুপ ইনস্টল করে সেইটার উপরে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এটা আসলে নিচে 2 রকম ভাবে আসলে এটা আসলে ইউজুয়ালি ফেল করে। একটা হচ্ছে ব্লক ফেইলিউর, তার মানে হচ্ছে ধরো এই 4টা পাইল কোয়েসিভ সয়েলের মধ্যে ড্রাইভ করা আছে, এই 4টা পাইল একটা ব্লক আকারে সে কি করবে, ফেল করে। এই ধরনের ফেইলিউর প্যাটার্ন দেখা গেছে। প্লাস হচ্ছে যে দেখা গেছে যে এগুলোর মধ্যে ইন্ডিভিজুয়াল পাইলে অনেক সময় ফেল করতে পারে। ব্লক ফেইলিউর যদি হয় সেখান থেকে সেই থিওরির উপর বেসড করে আসলে গ্রুপ ক্যাপাসিটি বের করার জন্য ফর্মুলা দেওয়া আছে। তো এই ফর্মুলাটা ইউজ করলে আমরা ব্লক ফেইলিউর টেন্ডেন্সি যেখানে থাকবে অথবা যে ধরনের সিচুয়েশনে ব্লক ফেইলিউর হতে পারে সেটার জন্য গ্রুপ ক্যাপাসিটি আসলে কত হবে সেটা কনসিডার করতে পারবো। সেখানে আসলে সি হচ্ছে ক্লের কোয়েসিভ স্ট্রেন বিনিথ দ্য পাইল গ্রুপের নিচে যে সয়েলটা আছে সেটার কোয়েসিভ স্ট্রেন, সি বার হচ্ছে অ্যাভারেজ কোয়েসিভ স্ট্রেংথ অফ ক্লে অ্যারাউন্ড দ্য পাইল গ্রুপের পাশে যে সয়েলটা আছে সেটার যে কোয়েসিভ স্ট্রেন সেটার অ্যাভারেজ ভ্যালু, লেন্থ এল হচ্ছে পাইলের লেন্থ,
পিজি হচ্ছে পেরিমিটার অফ দ্য পাইল গ্রুপ, চারটা পাইলের যে পেরিমিটার, তার মানে হচ্ছে এই যে এই পেরিমিটারটা। এজি হচ্ছে সেকশনাল এরিয়া অফ দ্য গ্রুপ, পাইলের যে ক্রস সেকশনাল এরিয়া, টোটাল গ্রুপের যে টোটাল যে চারটা হয় তাহলে 4 মাল্টিপ্লাইড বাই 1 পাইল গ্রুপ সেকশনাল এরিয়া সেটা। এবং এনসি হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর হুইচ মে বি অ্যাজিউমড অ্যাজ 9 ফর ডিপ ফাউন্ডেশন, যেটা আমরা শুরুর দিকে পড়ে এসেছি কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে, তোমাদের লাস্ট ক্লাসে আমরা পড়েছি এটা। This NC value, this one is considered as 9 for deep foundations. Okay. আচ্ছা, অনেকেই জয়েন করতে পারছে না কারণ এখানে কোনো লিমিটেশন আসলে দেওয়া নেই। হ্যাঁ, আমাদের জুমের এটা আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট, সো এখানে 300 পর্যন্ত একসাথে জয়েন করতে পারে এবং সেম লিঙ্কেই আসলে লাস্ট ক্লাসে 170 180 পর্যন্ত আসলে জয়েন করেছে। আজকে কেন পারছে না আমি সেটা বুঝতে পারছি না। সো ঠিক আছে, আমি আরেকবার একটা কাজ করি, আমি একটা নতুন লিঙ্ক তৈরি করছি, আমি তোমাদের গুগল ক্লাসরুমে আসলে লিঙ্কটা দিচ্ছি। হ্যাঁ, গুগল ক্লাসরুমের লিঙ্কটা দিলে তোমরা ওইখান থেকে নতুন লিঙ্কটাতে জয়েন করো, দেখো ওইখানে সবাই আসলে জয়েন করতে পারো কিনা। ঠিক আছে, আমি তাহলে এই লিঙ্কটা আসলে এই ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, আমি নতুন লিঙ্কে তোমরা ট্রাই করো।
আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে গ্রুপ ক্যাপাসিটি। তো এখন আমরা দেখব হচ্ছে সেটেলমেন্ট অফ পাইলস। The settlement of axially loaded piles and pile groups the settlement of axially loaded piles and pile groups at the allowable load shall be estimated. Elastic analysis, load transfer, and or FEM analysis may be used. So actually যে কোনো ধরনের পাইল কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, সেটা আসলে কতটুকু সেটেল করতে পারে সেটা আমাদেরকে এস্টিমেট করতে হবে এবং সেটা টলারেবল রেঞ্জের মধ্যে আছে কিনা সেটা আমাদের কনসিডারেশনে নিতে হবে। তো সেই জন্য কিছু ফর্মুলা আছে, কিছু মেকানিজম আছে। তো আমরা একটু দেখি সেই জিনিসগুলো কি কি। Two things would happen when a pile is axially loaded. Axially loaded বলতে ভার্টিক্যালি একটা ভার্টিক্যাল পাইলের উপরে যদি আমরা লোড দেই তাহলে নিচের সিনারিওগুলো হতে পারে। The pile would settle into the soil. পাইল সয়েলের মধ্যে সেটেল করতে পারে। নাম্বার টু হচ্ছে পাইল ম্যাটেরিয়াল উড কম্প্রেসড ডিউ টু লোড। পাইলের যে ম্যাটেরিয়াল দ্যাট ইজ আরসি ম্যাটেরিয়াল সেটা ইটসেলফ তার মধ্যে অ্যাক্সিয়াল কম্প্রেশন হতে পারে। তো এখন আমরা আসলে কিভাবে সেটেলমেন্ট কম্পিউটেশনে কি কি জিনিস কনসিডারেশনে নিব। সেটেলমেন্ট অফ এ সিঙ্গেল পাইল ইজ দ্য সামেশন অফ দ্য ফলোইং। নাম্বার ওয়ান, সেটেলমেন্ট ডিউ টু অ্যাক্সিয়াল ডিফরমেশন, পাইলের নিজস্ব যে ডিফরমেশন সেটা। সেটেলমেন্ট এট দ্য পাইল টিপ অ্যান্ড সেটেলমেন্ট ডিউ টু স্কিন ফ্রিকশন। এবং এই তিনটাকে যখন আমরা সাম করব তখন আমরা হচ্ছে একটা সিঙ্গেল পাইলের টোটাল সেটেলমেন্ট আমরা পাবো। এবং হচ্ছে এটার জন্য কিছু ফর্মুলা আছে, যেমন অ্যাক্সিয়াল ডিফরমেশনের জন্য ফর্মুলা এটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউপি হচ্ছে লোড ট্রান্সফার্ড অ্যাট দ্য সয়েল অ্যাট টিপ লেভেল, মানে হচ্ছে পাইলের একদম বটমে তার যে কিউপি, এবং কিউপি কিভাবে কম্পিউট করতে হয় সেটা আমরা কিন্তু আর্লি স্টেজে দেখে এসেছি। কিউএস হচ্ছে স্ক্রিন ফ্রিকশন থেকে টোটাল যে লোডটা আসতেছে সেটা। এল হচ্ছে পাইল লেন্থ, এ হচ্ছে পাইলের ক্রস সেকশনাল এরিয়া, ইপি হচ্ছে পাইলের যে ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল দিয়ে পাইল তৈরি তার ইয়ংস মডুলাস, আর আলফা হচ্ছে একটা ফ্যাক্টর যেটা হচ্ছে ক্লে অর সিল্টি সয়েলের ক্ষেত্রে 0.5 ও স্যান্ডি সয়েলের ক্ষেত্রে হচ্ছে 0.67। তারপরে নেক্সট আসো সেটেলমেন্ট অ্যাট দ্য পাইল টিপ, সেটার জন্য হচ্ছে ফর্মুলা দেওয়া আছে। সো অ্যাক্সিয়াল ডিফরমেশন পাইল টিপ অ্যাক্সিয়াল সেটেলমেন্ট, অ্যাক্সিয়াল ডিফরমেশনের জন্য সেটেলমেন্ট সেটার জন্য এই ফর্মুলা। পাইল টিপের যে সেটেলমেন্ট আচ্ছা, সেম প্রবলেম কন্টিনিউ করতেছে। আচ্ছা, আগে আমরা দেখি যে প্রবলেমটা আসলে কি। ওকে, আমি তোমাদের মাইক্রোফোন ওপেন করছি, তোমরা আবার বলো যে আসলে কি সমস্যা, যারা আছো তারা শুনতে পাচ্ছ কিনা। স্যার শুনতে পাচ্ছি, কিন্তু স্যার একটা নির্দিষ্ট সংখ্যার বেশি ঢুকতে দিতেছে না। আচ্ছা, নির্দিষ্ট সংখ্যা বেশি ঢুকতে দিচ্ছে না, দেয়ার মাইট বি সাম ইস্যু উইথ দ্য জুম। হ্যাঁ, তো সেটা আসলে আমরা আমাদের পক্ষে সলভ করা সম্ভব না। সো আমরা ক্লাস কন্টিনিউ করব। যারা জয়েন করতে পারছে না, হ্যাঁ, তাদেরটা আমি আজকে নোট রেখে দিব তাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে, আর হচ্ছে যে রেকর্ডিং তো দেওয়াই হবে, তারা পরে রেকর্ডিং দেখে নিতে পারবে। সো তাদের মিস হওয়ার তো আসলে সুযোগ নাই। ঠিক আছে, তো আমরা ক্লাসটা আসলে কন্টিনিউ করবো। জুম রিলেটেড কোনো সমস্যা, যেহেতু তোমরা শুনতে পাচ্ছ তার মানে আমার নেটওয়ার্ক স্টেবল, সো এখানে কোনো ইস্যু নেই। ঠিক আছে, যারা জয়েন করতে পারছে না তারা হচ্ছে পরে ভিডিওটা দেখে নেবে। স্যার রেকর্ডিংটা মনে অন হয় নাই এখনের। এই মুহূর্তে আমি যখন তোমাদের সাথে ডিসকাশনে থাকি তখন রেকর্ডিং বন্ধ থাকে, যখন আমি ক্লাস শুরু করবো তখন আবার রেকর্ডিং অন করবো। ঠিক আছে, এটা ছাড়া আর কোনো ইস্যু আছে কিনা? না স্যার। ওকে, ঠিক আছে, লেটস কন্টিনিউ। কারণ হচ্ছে আসলে আমাদের থেমে থাকার সুযোগ নেই, কারণ প্রতিদিনই আসলে টুকটাক নানান ধরনের ইস্যু থাকে অনলাইন ক্লাসে রিলেটেড। সো আসলে
প্রবলেম সলভ করতে যে আসলে বন্ধ হয়ে থাকলে একটা সমস্যা, যেহেতু আমাদের অল্টারনেট একটা ব্যবস্থা আছে। সো লেটস কন্টিনিউ। হ্যাঁ, পাইল টিপে সেটেলমেন্টের জন্য আমরা ইউজ করবো হচ্ছে এই ফর্মুলাটা, যেখানে কিউপি আগের মতোই সেম, ডি হচ্ছে পাইল ডায়ামিটার, কিউ নট হচ্ছে আলটিমেট এন বিয়ারিং ক্যাপাসিটি, নিচে থেকে সয়েলটা যে রেজিস্ট্যান্সটা দিবে সেটা, এবং সিপি হচ্ছে এম্পিরিক্যাল কোএফিসিয়েন্ট গিভেন ইন টেবল 6313, এই যে এই টেবিলটা, এটা হচ্ছে সয়েল টাইপের উপর বেস্ট করে, এবং হচ্ছে কি ধরনের পাইল, এটা কি ড্রিভেন পাইল না বোর্ড পাইল, বোর্ড পাইল মানে বলা হচ্ছে মানে অ্যাকচুয়ালি কাস্টিং সিচু পাইল। সো সেটার উপর বেস্ট করে আমরা সিপিটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, দেন উই ডিরেক্টলি অ্যাপ্লাই দিস হিয়ার অ্যান্ড উই কম্পিউট দ্য সেটেলমেন্ট এট দ্য পাইল টিপ। তারপর হচ্ছে স্কিন ফ্রিকশনের জন্য সেটেলমেন্টের জন্য ফর্মুলা হচ্ছে এটা, সিএস হচ্ছে একটা এম্পিরিক্যাল কোএফিসিয়েন্ট হুইচ ডিপেন্ডস আপন এল বাই ডি, পাইলের লেন্থ এবং ডায়ামিটার, অ্যান্ড সিপি উইল কাম ফ্রম হিয়ার দ্য প্রিভিয়াস টেবিল। কিউএস হচ্ছে টোটাল স্ক্রিন ফ্রিকশনের কারণে যে পরিমাণ লোডটা আসবে সেটা, ডি হচ্ছে পাইলের ডায়ামিটার, কিউ নট হচ্ছে আলটিমেট এন্ড বিয়ারিং ক্যাপাসিটি। ইউজিং দিস ইকুয়েশন উই ক্যান অলসো কম্পিউট সেটেলমেন্ট ডিউ টু স্ক্রিন ফ্রিকশন, এবং যখন আমরা এই তিনটা যোগ করে দিব আমরা পাবো হচ্ছে একটা সিঙ্গেল পাইলের জন্য টোটাল সেটেলমেন্ট। এখন হচ্ছে পাইল ইউজুয়ালি সিঙ্গেল অবস্থায় থাকে না, থাকে হচ্ছে ইন গ্রুপে, তাহলে গ্রুপ পাইলের ক্ষেত্রে সেটেলমেন্ট আমরা আসলে কিভাবে কম্পিউট করব সেটা হচ্ছে এই যে এসডি হচ্ছে গ্রুপ পাইলের সেটেলমেন্ট, সেটা হচ্ছে সিঙ্গেল পাইলের জন্য প্রথমে আমাদেরকে সেটেলমেন্টটা বের করে নিতে হবে, তারপর হচ্ছে যে বি বাই ডি টু দি পাওয়ার 0.5 এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। বি হচ্ছে স্মলেস্ট ডাইমেনশন অফ দ্য পাইল গ্রুপ, তার মানে হচ্ছে একটা পাইলের যতগুলো যে ওরিয়েন্টেশনটা আছে, এটা যদি রেক্টেঙ্গুলার হয় অথবা স্কোয়ার হয় তাহলে তার লেন্থ অথবা উইডথে যে স্মলার স্কোয়ারের ক্ষেত্রে তো সমান বোঝাই যাচ্ছে, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে স্মলেস্ট ডাইমেনশনটা আমরা নিব। ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য পাইল, এটার আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এসজি বাই এসটি, সিঙ্গেল হচ্ছে সিঙ্গেল পাইলের সেটেলমেন্ট, এটা হচ্ছে গ্রুপ পাইলের সেটেলমেন্ট, আর এটা হচ্ছে সেটেলমেন্ট রেশিও ইজ ইকুয়াল টু হচ্ছে এন টু দি পাওয়ার 0.5, এন হচ্ছে নাম্বার অফ পাইলস ইন দ্য গ্রুপ। এখন হচ্ছে সেটেলমেন্ট অফ দ্য গ্রুপ ক্যান বি এস্টিমেটেড অ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু অ্যাজ অবটেন ফ্রম দিস ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন থেকে যেটা ম্যাক্সিমাম পাওয়া যাবে, যেটা বড় হবে, সেটাই আমরা হচ্ছে পাইল গ্রুপের সেটেলমেন্ট হিসাবে আমরা ধরে নিতে পারবো। এবং এই দুটো ফর্মুলা হচ্ছে শর্ট টার্ম সেটেলমেন্টের জন্য, দ্যাট মিনস হচ্ছে ইফ দ্য সয়েল ইজ লাইক স্যান্ডি, হ্যাঁ, তার মানে শর্ট টার্ম সেটেলমেন্ট কুড বি কনসিডার্ড অ্যাজ দ্য টোটাল সেটেলমেন্ট, বাট ইফ দ্য সয়েল ইজ কোহেসিভ, then the short-term settlement cannot be considered as a total settlement. We should consider the long-term settlement or time-dependent settlement. So সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু এই ফর্মুলাটা আগেও পড়ে আসছি, সেই ফর্মুলাটাই আমরা আবার অ্যাপ্লাই করবো। সেটেলমেন্টের ফর্মুলাটা আই থিঙ্ক তোমরা এটা পড়েছো। For pile groups, settlement due to consolidation is more important than for single piles. Consolidation settlement of pile group in clay soil is computed using the conventional consolidation theories. Consolidation যখন তোমরা পড়েছো তখন এটা তোমাদেরকে পড়ানো হয়েছে। সিসি হচ্ছে সয়েলের কম্প্রেশন ইন্ডেক্স, ই নট হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও, এইচ হচ্ছে যে লেয়ারটা চিন্তা করা হচ্ছে ক্লে লেয়ার সেটার থিকনেস, এবং সিগমা নট প্রাইম হচ্ছে ইনিশিয়াল ইফেক্টিভ স্ট্রেস অ্যাট মিড পয়েন্ট অফ দ্যাট ক্লে লেয়ার, আর সিগমা পি প্রাইম হচ্ছে ইনক্রিজ ইন ইফেক্টিভ স্ট্রেস অ্যাট মিড পয়েন্ট অফ দ্য ক্লে লেয়ার ডিউ টু the pile load. So using this equation you can compute the long-term settlement. So আমাদের পাইলের ক্যাপাসিটি কম্পিউটেশন, পাইল লোড টেস্ট এবং হচ্ছে পাইলের সেটেলমেন্ট, গ্রুপ এফিসিয়েন্সি, এই জিনিসগুলো আজকে আমরা পড়লাম। তো এখানেই আমাদের মোটামুটি ডিপ ফাউন্ডেশনের যে পার্টটা, পাইল ফাউন্ডেশন, এটা শেষ। সো এখন আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন আনসার সেশনে। সো ফার্স্ট অফ অল ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড একটা কোশ্চেন একজন বলেছিল, সেই কোশ্চেনটা আমরা আনসার করব। তারপরে হচ্ছে এই ক্লাসে যদি আর কোনো কোশ্চেন আনসার থেকে থাকে সেটা করব, প্লাস হচ্ছে প্রিভিয়াস ক্লাসের একটা ডিসকাশন ছিল সেটা আমরা শেষ করব। ওকে, এখন তোমরা কি কোশ্চেনটা করতে চেয়েছিলে ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড সেটা একটু আমাকে বলো, আমরা সেটা সলভ করি। আচ্ছা, আমি তোমাদেরকে আগে আনমিউট করি। হ্যাঁ বলো, কি সমস্যা ছিল প্রবলেমটাতে?
এই প্রবলেমটা তো, তাই না? স্যার এই জায়গায় রিবাউন্ডের ভ্যালুগুলো কিভাবে বের করব স্যার? এই যে রিবাউন্ডের ভ্যালুগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো কি কোনো ট্রিবলস ইউজ করে না না, এটা তো হচ্ছে যে তোমাকে আমরা তো বলেছি যে গ্রাফে? হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে এই যে দেখো, এই যে যখন তুমি পুরো লোডটা আনলোড করে ফেললা, হ্যাঁ, তখন তোমার ফাইনালি ডিফরমেশন কত থাকলো? 4 সেন্টিমিটার, তাই না? তুমি হচ্ছে এইখান থেকে একটা হরাইজন্টাল লাইন টানবা, হ্যাঁ, তারপর হচ্ছে প্রত্যেকটা স্টেজে যতটুকু টোটাল সেটেলমেন্ট ছিল সেখান থেকে 4 বাদ দিয়ে দিবা, তাহলেই হচ্ছে কতটুকু রিবাউন্ড সে করলো সেটা পাওয়া যাবে। সরাসরি এটাও করা যায়। এই যে তোমার হচ্ছে এখানে কত আছে, এই যে এটা হচ্ছে ডিউরিং দ্য আনলোডিং পাথ, এটা হচ্ছে তার টোটাল সেটেলমেন্ট আনলোডিং এর সময়। ফাইনালি সেটেলমেন্ট রয়ে গেছে 4, তুমি প্রত্যেকটা থেকে 4 বাদ দিয়ে দিবা, তাহলেই যা থাকবে সেটাই হচ্ছে রিবাউন্ড। ঠিক আছে? জি স্যার। ওকে, এটা ছাড়া আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে কি স্যার তাহলে গ্রাফটা দিতে হবে? কোনটা? গ্রাফটা দিতে হবে তাইলে? হ্যাঁ, গ্রাফ তো অবশ্যই প্লট করতে হবে। তুমি গ্রাফ ছাড়া তুমি বাকি কম্পিউটেশন করবা কিভাবে? এই যে এই কম্পিউটেশন তো গ্রাফ ছাড়া সম্ভব না। স্যার পাইলের কি স্যার অনলি প্রাইমারি কনসলিডেশন হয় না? তোমার হচ্ছে এটা তুমি পাইলি বলো আর শ্যালোই বলো, তোমার হচ্ছে যে প্রাইমারি কনসলিডেশন তোমার এটা তো ডিপেন্ড করবে হচ্ছে সয়েল টাইপের উপরে। তোমার যদি ওইখানে যদি ক্লে টাইপের সয়েল হয়, সেখানে যদি লং টাইম ডিপেন্ডেন্ট কনসলিডেশন যদি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তো তোমাকে অবশ্যই এটা কনসিডার করতে হবে। সেকেন্ডারি কনসলিডেশনের স্যার চান্স আছে? হ্যাঁ, হতে পারে। তখন স্যার ইকুয়েশন লাগবে না আবার ওই সেকেন্ডারি কনসলিডেশনের জন্য? হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমি সেকেন্ডারি কনসলিডেশনের জন্য করব, সেক্ষেত্রে তুমি কনসিডার করতে পারো। এটা ডিপেন্ড করবে, মানে এটা কেস টু কেস ভ্যারি করবে। বাট আমাদের ফর্মুলা যেটা দেওয়া ছিল সেটা তো হচ্ছে ইয়ের জন্য, প্রাইমারির জন্য। হ্যাঁ, প্রাইমারি কনসিডারেশন সলভ করে। তোমার সয়েল টাইপ যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে তুমি কনসিডার করতে পারো চাইলে। তারপর আবার দেখতে হবে যে ধরো তুমি কনসিডার করলা, করে দেখা গেল, তোমার কমপ্লিট করে দেখা গেল যে প্রাইমারির তুলনায় সেটা একেবারেই নেগলিজিবল। হ্যাঁ, ধরো প্রাইমারি আসলো কত, ধরো ফর এক্সাম্পল 30 মিলিমিটার। হ্যাঁ, তুমি সেকেন্ডারি করে তারপরে দেখলে যে আসলো মাত্র আরো কত, আরো 2-3 মিলিমিটার আসলো, সেটা কিন্তু কম্পেয়ার টু প্রাইমারি সেটেলমেন্ট একেবারেই নেগলিজিবল। তো তখন আমরা সেটাকে নেগলেক্ট করবো। তারপরে আর কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমরা যখন মানে 4টা পাইল দিব তখন স্যার কলামটাকে আসলে মাঝখানে রাখবো। তো স্যার 3টা পাইল যখন দিব তখন স্যার কলামটাকে কি ওই ট্রায়াঙ্গেল এরিয়ার সেন্ট্রয়েডে দিব নাকি স্যার b/2 এন্ড h/2 ডিস্টেন্সে দিব? কলামটাকে তাহলে রাখবো কই স্যার? হ্যাঁ, তুমি সেন্ট্রয়েডের সাথে ইয়ে করে দিবা, মার্চ করে দিবা, যাতে হচ্ছে তোমার লোডটা যাতে ইয়ার সেন্টার অফ গ্র্যাভিটিতে পড়ে, সো দ্যাট কোনো ইসেন্ট্রিসিটি ওইখানে তৈরি না হয়। ঠিক আছে? শুনতে পাইছো? জি স্যার, শুনতে পেয়েছি স্যার। আর স্যার রেকর্ডিং গুলো স্যার দিয়ে দেন, মানে ফার্স্টে স্যার জয়েন করতে একটু সমস্যা হয়েছিল স্যার। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিব। তুমি কোশ্চেনের আনসার পাইছো কিনা? জি স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। ওকে, ওকে, তাহলে আমাদের লাস্ট ক্লাসের একটা ডিসকাশন পয়েন্ট ছিল, আমরা সেটা ডিসকাস করি। It will be related to shallow foundation.
আচ্ছা, লাস্ট ক্লাসে আই থিঙ্ক তোমার শেয়ার্ড স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে, লাস্ট ক্লাসে আমাদের এই ইকুয়েশনটার ইউজ নিয়ে একটা মানে কনফিউশন অ্যারাইজ হয়েছিল যে এই ইকুয়েশনটা আসলে আমরা কিভাবে ইউজ করব। তো এই ইকুয়েশনটা ছিল যে কিউএস হচ্ছে আমার সেভ বিয়ারিং ক্যাপাসিটি, সেটা হচ্ছে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ইকুয়েশনের মাধ্যমে আমরা এসপিটি ভ্যালু থেকে কম্পিউট করি। হ্যাঁ, তো এখানে কনফিউশনটা যেটা ছিল যে এখানে অলরেডি ফাউন্ডেশনের উইথ কনসিডার করেই হচ্ছে কিউএসটা কম্পিউট করতে হবে। তোমাদের অনেকে মাইক্রোফোন বোধ হয় অন, তখন গুলো মিউট করে দাও যখন কথা বলবো না, যাতে মিউট থাকে। হ্যাঁ, যে ইউজুয়ালি দেখা যায় যে আমাদের উপর থেকে লোড দেওয়া থাকে আর নিচে থেকে হচ্ছে আমাদের বিয়ারিং ক্যাপাসিটিটা দেওয়া থাকে। তো আমরা হচ্ছে কি করি যে লোডটাকে বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে ভাগ করে আমরা ফাউন্ডেশনের এরিয়াটা বের করি, সেটার সাথে কনফিউশনটা তৈরি হচ্ছিল। বাট ইন দিস ইকুয়েশন দ্য ফাউন্ডেশন সাইজ ইজ এমবেডেড ইনসাইড দিস ইকুয়েশন। সো আসলে তাইলে আমরা এটাকে আসলে কিভাবে ইউজ করব? হ্যাঁ, তো এই ইকুয়েশনটা যখন ইউজ হবে তখন কিন্তু আসলে ওই রিপোর্টে অথবা যখন যে ইঞ্জিনিয়ার এটা প্রপোজ করবে সে কিন্তু আসলে তোমাকে বলেই দিবে যে হচ্ছে যে ফাউন্ডেশনের সাইজ, এই কোয়েশনে যেটা হচ্ছে ফাউন্ডেশনের সাইজটা এত ধরেই হচ্ছে সেফ বিয়ারিং ক্যাপাসিটি এত কম্পিউট করা হয়েছে। এখন তুমি আসলে এটাকে কিভাবে জাস্টিফাই করবা? যেমন ধরো যে এখানে বলা হচ্ছে, কারণ এই পুরো ইকুয়েশনটাই হচ্ছে ফাউন্ডেশনের সাইজ ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে বি তো এখানে এমবেড করাই আছে, প্লাস হচ্ছে এফডি যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটাও কিন্তু কি এখানে বি ইনক্লুড করা এটার মধ্যে। এবং এই ফ্যাক্টরটা বলা হচ্ছে যে এটার ভ্যালুটা 2 অথবা তার চাইতে কম হবে। তার মানে হচ্ছে এটা যেহেতু 1 প্লাস, তাহলে 2 এর চাইতে যদি কম হইতে হয় এই ভ্যালুটার এই যে রেশিওটা, এটা কিন্তু কোনো অবস্থাতেই 1 এর চাইতে বেশি হতে পারবে না। তার মানে হচ্ছে ডেপথকে অলওয়েজ ডেপথের চাইতে বড় সংখ্যার অথবা সমান অ্যামাউন্টের উইথ দিয়ে ভাগ করতে হবে, অথবা তার চাইতে বড় মানে ছোট উইথ আমি সিলেক্ট করতে পারবো না, তাহলেই হচ্ছে এই ভ্যালুটা 2 এর বেশি হয়ে যাবে। এটা যেহেতু শ্যালো ফাউন্ডেশন, আমি ধরো একটা সার্টেন ডেপথ পর্যন্ত যে এসপিটি বের করলাম, ধরো সেটা 1 মিটার, তাহলে হচ্ছে আমার কি করতে হবে, আমার ফাউন্ডেশনের উইথ কিন্তু আমি বি এর বেশি 1 মিটারের বেশি দিতে পারবো না, কারণ 1 মিটারের নিচে দিতে পারবো না। 1 মিটারের বেশি দিলেই কি হয়ে যাবে, নিচে দিলেই হবে এই ফ্যাক্টরটা 2 এর বেশি চলে যাবে। তো ডেপথের সাথে আমার উইথ কিন্তু রিলেটেড। হ্যাঁ, সো এইটা কনসিডার করে ফর এক্সাম্পল ধরো আছে আমি আমার ফাউন্ডেশনের উইথ সিলেক্ট করলাম হচ্ছে 1 মিটার, তাহলে হচ্ছে আমি যদি একটা রেক্টেঙ্গুলার ফাউন্ডেশন দিই 1 মিটার বাই 1 মিটার, সো তখন হচ্ছে আমি এখানে 1 বসাবো, এই ফ্যাক্টরটা এখান থেকে ক্যালকুলেট করে বসাই দিলাম, তারপর হচ্ছে আমি কি করলাম, সেফ বিয়ারিং ক্যাপাসিটি পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমাকে প্রপোজ করা হয়েছে। তো তখন হচ্ছে আমাকে কিন্তু যখন আমি এই ইকুয়েশন ইউজ করে সেফ বিয়ারিং ক্যাপাসিটি কম্পিউট করব, তখন আমাকে কিন্তু এটা লিখে দিতে হবে যে দিস সেফ বিয়ারিং ক্যাপাসিটি ইজ কম্পিউটেড বেসড অন ফাউন্ডেশন সাইজ 1 মিটার বাই 1 মিটার। তো আমি কিন্তু অলরেডি জানি ফাউন্ডেশন সাইজ। তো যখন আমি হচ্ছে আমার যে গিভেন যে লোড, এখন ধরো আমি কনসিডার করতেছি উপর থেকে আমার লোড আসতেছে কত, ধরো 100 টন। হ্যাঁ, তো আমি তখন কি করবো, এই সেফ বিয়ারিং ক্যাপাসিটিটাকে জাস্টিফাই করবো কিভাবে? তো 100 টন আমি জানি, ফাউন্ডেশন সাইজ কিন্তু অলওয়েজ গিভেন যে এই সাইজের জন্য সেফ বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে এত, তাহলে সাইজ কত 1 ইন্টু 1, তার মানে হচ্ছে দ্যাটস মিনস 1 মিটার স্কোয়ার। তাহলে 100 টনকে যদি আমি যদি 1 মিটার স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো, স্ট্রেসটা পেয়ে যাব, তাই না? তাহলে স্ট্রেস কত হবে, 100 টন পার মিটার স্কোয়ার। তার মানে উপর থেকে স্ট্রেস আসতেছে কত, 100 টন পার মিটার স্কোয়ার। এখন হচ্ছে আমি আগে থেকে এই সয়েল রিপোর্ট থেকে অথবা ইঞ্জিনিয়ারের প্রপোজাল অনুযায়ী কিউএসটা জানি, তাহলে উপর থেকে যে স্ট্রেস আসতেছে সেটার সাথে তখন আমি কি করবো, এই কিউএসটাকে কম্পেয়ার করবো, যে উপরের স্ট্রেসটাকে কি এই কিউএসটা টলারেট করতে পারবে কিনা অথবা সেফলি সে ট্রান্সফার করতে পারবে কিনা। দ্যাটস ইট। ঠিক আছে, যে এটা হচ্ছে ফর এ গিভেন ফাউন্ডেশন সাইজ দিস ফর্মুলা ইজ ভ্যালিড অথবা কনসিডারেবল। এখন যে কোশ্চেনটা করেছিল আমার খেয়াল নাই আসলে কে কোশ্চেন করেছিল, এখন তোমার কাছে জিনিসটা ক্লিয়ার কিনা যে হাউ টু ইউজ দিস ফর্মুলা? Okay, let me unmute you.
হ্যাঁ, এই কনফিউশনটা এখন ক্লিয়ার কিনা যে কিভাবে আসলে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, যদি ক্লিয়ার হয় দ্যাট ইজ ওয়েল এন্ড গুড। আর তারপরে আরো একটা কোশ্চেন আরেকজন করেছিল আমার যতটুকু মনে পড়ছে, যে মানে আসলে এই পাইলের ড্রিভেন পাইল অথবা কাস্টিং সিচু পাইলের মানে কনস্ট্রাকশন প্রসিডিউরটা কেমন, কিভাবে আসলে কনস্ট্রাকশন করে, যেটা আসলে আমাদের স্কোপের মধ্যে নাই, সেই জন্য আসলে আমরা ডিসকাস করছি না। সো এই রিলেভেন্ট কিছু খুবই সুন্দর কিছু ভিডিও, খুবই সিস্টেমেটিক্যালি ভিজুয়ালাইজ করা, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এগুলো ইউটিউবে অ্যাভেলেবেল, তোমরা চাইলে দেখতে পারো। সো দ্যাট তোমাদের মানে কিভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে কনস্ট্রাকশন হয় সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা চাইলে আমিও হয়তো বা 2-1টা ভিডিও ইউটিউব থেকেই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো সেটা হয়তো আমি তোমাদেরকে তোমাদের গুগল ক্লাসরুমে হয়তো ওই লিঙ্কটা শেয়ার করে দিব। তাহলে হচ্ছে এই ক্লাস ম্যাটেরিয়ালটা তোমাদের আগেই দেওয়া ছিল, আমি পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়েছি, আর ভিডিও ফাইলটাও আমি ভেরি সুন দিয়ে দিব, ভিডিও ফাইলটা চেক করে যে সবকিছু ঠিক আছে কিনা। সো তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হবে। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেশার থিওরি ওইটা আমরা শুরু করব। আমাদের ডিপ ফাউন্ডেশন, পাইল ফাউন্ডেশন এখানেই আমাদের শেষ। ঠিক আছে? সো আর আজকে হচ্ছে তোমাদের কত তারিখ? আজকে বোধহয় 7 তারিখ। সো নেক্সট উইকে বোধহয় রোজার মধ্যে আমাদেরকে ক্লাস করতে হবে। সো ওকে, লেটস সি হাউ ইট গোস। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই সাবধানে থাকো, কেয়ারফুল থাকো, সো দ্যাট ইউ ডিডন্ট গেট ইনফেক্টেড উইথ কোভিড। হ্যাঁ, প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার প্রয়োজন নাই, আর হেলথ প্রোটোকলটা মেনটেন করো। দিস উইল গিভ ইউ এ বেটার প্রোটেকশন। ঠিক আছে, তো তোমাদের ফাইনালি আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা আসলে ক্লোজ করবো আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।